ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাসেস। দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের ছাত্রছাত্রীদের এই ভিডিওতে স্বাগত। আজকের টপিক সেল ফরম্যাটিং, চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেল 2007। এর আগের ভিডিওতে আমরা সেলের কাজগুলো জেনেছি, বিভিন্ন সেলে কিভাবে ওয়ার্কশিটে নতুন রো কলাম যোগ করা যায় বা রোয়ের হাইট, উইথ, উচ্চতা পরিবর্তন, কলামের উইথ পরিবর্তন ইত্যাদি কাজগুলো আমরা জেনেছি। আজকে এই অধ্যায়ের পঞ্চম ভিডিও। আজকে আমরা যেটা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেল ফরম্যাটিং। অর্থাৎ সেলে যে সমস্ত ডাটা কাজ করি বা সেলে যে সমস্ত ডাটা আমরা টাইপ করি সেগুলোকে কিভাবে সাজানো যায়। এক্সেলের কাজ করার সময় সেলে উপস্থিত টেক্সট, সংখ্যা ইত্যাদিকে খুব সুন্দরভাবে সাজানোর পদ্ধতিকেই বলছি আমরা সেল ফরম্যাটিং। ফন্ট হতে পারে, ফন্ট সাইজ হতে পারে, কালার হতে পারে, এই সমস্ত কাজগুলোকে আমরা সেল ফরম্যাটিং বলি। সেল ফরম্যাটিং এর কাজ বিভিন্নভাবে করা যায়। হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ফরম্যাট সেলে ক্লিক করতে হবে, তাহলে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের বিভিন্ন বাটনে ক্লিক করে প্রাপ্ত কমান্ডগুলির সাহায্যে সেলের ফরম্যাটের কাজগুলি করা যায়। হোম রিবনের ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার কমান্ড গ্রুপের বিভিন্ন যে বাটনগুলি আছে সেইগুলো ব্যবহার করে আমরা বা ডায়লগ বক্স লঞ্চার, ডান দিকে যে ডায়লগ বক্স লঞ্চার থাকে সেগুলোতে ক্লিক করে প্রাপ্ত ফরম্যাট সেল ডায়লগ বক্সের নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, প্যাটার্ন, প্রোটেকশন ট্যাবের বিভিন্নভাবে অপশনগুলো ব্যবহার করে সেলের ডাটাগুলিকে আমরা ফরম্যাট পরিবর্তন করতে পারি। তো সেলে বিভিন্নভাবে আমরা ফরম্যাট করতে পারি বলেছি। তো এই ট্যাবে অর্থাৎ যে ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে সেই ডায়লগ বক্সের বিভিন্ন ধরনের ট্যাব আছে। সেই ট্যাবগুলো আমি বললাম, নাম্বার ট্যাব, অ্যালাইনমেন্ট ট্যাব, ফন্ট ট্যাব, বর্ডার ট্যাব, প্যাটার্ন ট্যাব, প্রোটেকশন ট্যাব ইত্যাদি। আমরা যদি একটু এক্সেলে চলে যাই ব্যাপারটা আরও আমাদের কাছে সুবিধা হবে বোঝার জন্য। তো আমরা এক্সেল ফাইল খুললাম। এই এক্সেল ফাইলের যে সেল ফরম্যাটিং যে ব্যাপারটা বলা হলো, সেল ফরম্যাটিং আমরা করব। সেল ফরম্যাটিং হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করলে যে ড্রপ ডাউন লিস্ট আসলো তার ফরম্যাট সেলে ক্লিক করলে যে ফরম্যাট সেল ডায়লগ বক্স হলো তার এই 6টা ট্যাব আছে, নাম্বার ট্যাব, অ্যালাইনমেন্ট ট্যাব, ফন্ট ট্যাব, বর্ডার ট্যাব, ফিল্ড ট্যাব, প্রোটেকশন। এই ট্যাবগুলো ব্যবহার করে সেলে যে সমস্ত টেক্সট হোক, সংখ্যা হোক, তাকে সুন্দরভাবে সাজানো যায়, সেই কাজগুলোই আজকে আমরা করব সেল ফরম্যাটিং এর অন্তর্গত। প্রথম আমরা যেটা করব নাম্বার ট্যাব। এই নাম্বার ট্যাবে 12টা পদ্ধতি আছে। এই ট্যাবে সেলের ডাটা প্রকাশ করার জন্য 12টা পদ্ধতি আছে। ক্যাটাগরি লিস্ট থেকে সেই 12টা পদ্ধতি আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছি ক্যাটাগরি লিস্টের নাম্বার, জেনারেল, তারপর নাম্বার, তারপর কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল, কাস্টম। এই 12 রকম পদ্ধতি আছে যে কোনো সেলের ডাটাকে সাজানোর জন্য। সেলের যে ডাটা আছে সেই ডাটাকে, টেক্সট ডাটা বা সংখ্যা ডাটাকে সাজানোর জন্য এই 12 রকম পদ্ধতি আছে। সেটা হচ্ছে নাম্বার ট্যাবের অন্তর্গত। নাম্বার ট্যাবের বাটনে ক্লিক করে সেগুলির সেলে যে লেখাগুলো থাকে তাকে বিভিন্ন ফরম্যাটে সাজানো হয়। তবে এর মধ্যে যেগুলো বেশিরভাগই কিন্তু সংখ্যার সঙ্গে সম্পর্কিত। এই যে 12টা পদ্ধতি আছে নাম্বার ট্যাবের অন্তর্গত ক্যাটাগরি লিস্টে, তো বেশিরভাগই ডাটা আমরা নাম্বারের সাথে সম্পর্কিত বা নাম্বার সংখ্যার সাথে সম্পর্কিত। আমরা প্রথম যে পদ্ধতিটা দেখব 1 নম্বর হচ্ছে জেনারেল ফরম্যাট। তো এক্সেল ওয়ার্কশিটে যখন কোনো সংখ্যা লেখা হয় তখন সেটি জেনারেল ফরম্যাটেই প্রকাশ পায়। কোনো সংখ্যা আমরা যদি লিখি সেটা কিন্তু সাধারণত জেনারেল ফরম্যাটেই প্রকাশ পাবে। এই ফরম্যাটে সংখ্যার মূল অংশটি কিন্তু প্রকাশ পায়। যেমন আমরা যদি লিখি 2312 বা 5496 ইত্যাদি। যদি সেলের কোনো সংখ্যা লেখার পর সেটি জেনারেল ফরম্যাটে প্রকাশ না পায় তাহলে কিন্তু সেলগুলি সিলেক্ট করে ফরম্যাট সেল ডায়লগ বক্সের
জেনারেল ট্যাব ক্যাটাগরি থেকে মানে নাম্বার ট্যাবের অন্তর্গত যে জেনারেল ক্যাটাগরি আছে তাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিলেই কিন্তু লেখাগুলি জেনারেল ট্যাবে চলে আসবে। ধরে যাক আমি এক্সেলে গেলাম, তো আমি একটা সিটে লিখলাম, এইখানে দেখতে পাচ্ছি এই সেলটায় যে ডাটাগুলো লেখা আছে সেগুলো পার্সেন্টেজের চিহ্নে লেখা আছে। তো এগুলোকে আমি জেনারেল সংখ্যা ফরম্যাটে সাজাতে যাচ্ছি, তার মানে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ফরম্যাট সেলস, এখানে যাব, এখানে ফরম্যাট সেল ক্লিক করলাম, এখানে ডায়লগ বক্স আসলো, এখানে নাম্বার ট্যাবের অন্তর্গত জেনারেল ট্যাবে ক্লিক করলাম। এই জেনারেল ট্যাবে নাম্বার ট্যাবের অন্তর্গত ক্যাটাগরি জেনারেলে ক্লিক করলাম, দিয়ে ওকেতে ক্লিক, তাহলেই কিন্তু সংখ্যাগুলো জেনারেল ফরম্যাটে চলে আসলো আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো সংখ্যা যদি অন্য ফরম্যাটে থাকে, তাকে যদি এই জেনারেল ফরম্যাটে আনতে চাই, সেগুলোকে সিলেক্ট করে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে, বা আমরা যদি এইখানেও দেখি একটা অন্য ফরম্যাটে আছে এই ডাটাগুলোকে, এইগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাব, এখানে ফরম্যাট সেল ডায়লগ বক্সে নাম্বার ট্যাবের অন্তর্গত জেনারেলে ক্লিক করলাম, করে ওকে, তাহলেও সংখ্যাগুলো কিন্তু জেনারেল ফরম্যাটে চলে আসবে। এভাবে যে কোনো সেলের ডাটাকে আমরা কিন্তু জেনারেল ফরম্যাটে পরিবর্তন করতে পারি। এরপর যেটা আমরা করব নাম্বার ফরম্যাট। এই ফরম্যাটে কোনো সংখ্যার দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক থাকবে, কতগুলি অঙ্ক দেখানো হবে, ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন বা লঘু বন্ধনীর মাধ্যমে সংখ্যাটি প্রকাশ পাবে কিনা, প্রতি হাজার সংখ্যার পরে কমা চিহ্ন হবে কিনা, তা বলে দেওয়া হয়। অর্থাৎ এগুলো জেনারেলি সংখ্যা রিলেটেড ব্যাপার, মেনলি সংখ্যা ফরম্যাট আমরা করব। দশমিক বিন্দুর পরে টাকা পয়সার হিসাব বলে আমরা জানি দশমিক চিহ্নের পরে দুটো অঙ্ক থাকে, তাহলে দশমিক বিন্দুর পরে কত অঙ্ক থাকবে, বা ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন বা লঘু বন্ধনী থাকবে কিনা, প্রথম ব্র্যাকেট থাকবে কিনা, প্রতি হাজার সংখ্যার পরে কমা চিহ্ন থাকবে কিনা, তা কিন্তু এই ফরম্যাটের সাহায্যেই আমরা বলে দিতে পারি। কোনো সংখ্যার দশমিক বিন্দুর পর যতগুলি অঙ্ক উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে সংখ্যাটি লেখার পর স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু দশমিক বিন্দুর পর সেই সংখ্যা বা সেই অঙ্কগুলো প্রকাশ পাবে। যদি দশমিক বিন্দুর পর তিনটা সংখ্যা প্রকাশ করতে যাই, তাহলে ওই যে ডায়লগ বক্স আসলো তার ডেসিমেল প্লেস লেখা টেক্সট বক্সে আমরা তিন সংখ্যাটি উল্লেখ করতে হবে, তাহলেই কিন্তু যখন আমরা লিখব সংখ্যার পরে দশমিক বিন্দুর পর অটোমেটিকলি তিনটে সংখ্যা প্রকাশ চলে আসবে বা প্রকাশ পাবে। আমি যদি যাই একটা উদাহরণ নিই, তো আমি এখানে জেনারেল ফরম্যাটে আছে এই সেলটা, আমি 1258.3529 এই সংখ্যাটা লিখলাম। তো এখানে তিন তিন বিন্দু আছে, তো এখানে আমরা যদি এটা ফরম্যাট করি, আমরা রাইট ক্লিক ফরম্যাট সেলে যাব, এখান থেকে নাম্বার ট্যাবে দেখবো ডেসিমেল প্লেসেস 2 করলাম, এবং হাজারের পরে একটা সেপারেটর থাকবে সেই জন্য এই ঘরে টিক দিলাম, দিয়ে ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা হাজারের উপরে একটা কমা চিহ্ন আসলো এবং দশমিক বিন্দুর উপরে দুটো অঙ্ক আসলো। আমরা হয় ডাটা টাইপ করার পর ফরম্যাটে পরিবর্তন করতে পারি, অথবা সেলে আগে থেকে আমরা ফরম্যাট ঠিক করে রেখে দিতে পারি। ধরলাম আমি এই সেলগুলোকে একসাথে ফরম্যাট আগে থেকে ঠিক করবো, তাহলে এগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেল, শর্টকাটে আমরা যাব, সিলেক্ট করলাম, রাইট ক্লিক ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে নাম্বার ট্যাবের ক্যাটাগরি লিস্টে নাম্বারে গেলাম, এখানে ডেসিমেল প্লেসেস 2 মানে 10 দশমিক, আর যদি 3 করি 3, 2 করলাম, হাজারের পরে সেপারেটর আসবে, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টে ওকে করলাম। এরপর আমি যদি ডাটা এতে টাইপ করি, অটোমেটিক্যালি 452 টাইপ করলাম, দশমিক বিন্দুর পর অটোমেটিক্যালি দুটো ডিজিট যোগ হয়ে গেছে, 2589.3694, তো অটোমেটিক্যালি দশমিক বিন্দুর পর দুটো অঙ্ক নিয়ে নিচ্ছে অটোমেটিক, এবং হাজারের পর একটা কমা নিয়ে নিচ্ছে 458,972, অটোমেটিক্যালি হাজারের পর একটা সেপারেটর নিয়ে নিচ্ছে, দশমিক বিন্দুর পরে 00 নিয়ে নিচ্ছে। তো আমরা সাধারণ লেখা যেগুলো আছে সেগুলোকে আমরা জেনারেল ফরম্যাটে, যেমন এই সেলের ডাটাগুলো জেনারেল ফরম্যাটে আছে, এই সংখ্যাগুলোকেই যদি আমি এই সেলে নাম্বার ফরম্যাটে পরিবর্তন করতে চাই, তো আমি যদি এই সংখ্যাগুলোকে আবার টাইপ করছি 225, 358, 6248, 1698, 53458, এই সংখ্যা আমি টাইপ করলাম। এরপরে যদি নাম্বার ফরম্যাটে পরিবর্তন করতে যাই, এগুলোকে সিলেক্ট করলাম, তারপর হোম রিবনের সেলস কমান্ড করে ফরম্যাট থেকে ফরম্যাট সেল ডায়লগ বক্স আনতে পারি, অথবা এর উপরে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে চলে গেলাম, ফরম্যাট সেল ডায়লগ বক্স আসলো, নাম্বার ট্যাবের অন্তর্গত ক্যাটাগরি লিস্টের নাম্বারে গেলাম, এখানে ডেসিমেল প্লেসের উপর 2 দিলাম এবং হাজারের উপরে সেপারেটর দিলাম, দিয়ে
ওকে করলাম। তো দেখো সংখ্যাগুলো অটোমেটিক্যালি আর ফরম্যাট সাজানো হয়ে গেছে। নাম্বার ফরম্যাট, ডেসিমেল বিন্দুর পরে দুটো করে অঙ্ক চলে আসছে দশমিক বিন্দুর পর, এবং হাজারের পর একটা করে কমা চলে আসছে অটোমেটিক্যালি। ম্যানুয়ালি দেওয়ার দরকার নেই, কমাগুলো অটোমেটিক্যালি আসবে। যদি ম্যানুয়াল দিয়ে দিই তাহলে কিন্তু সেইটা সংখ্যা ডাটা না থেকে টেক্সট ডাটায় পরিণত হবে। তো যদি আমরা হাজারের পর কমা আনতে যাই, আমাকে এই নাম্বার ফরম্যাটে গিয়েই কিন্তু হাজারের পর কমাটা দিতে হবে। যদি ম্যানুয়ালি দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। তো এটাকে আমরা যদি আবার অন্য একটা ফরম্যাটে, আমরা আর একটা পদ্ধতি, যে হোম রিবনে এই নাম্বার যে কমান্ড গ্রুপ, এখান থেকে আমরা এই ডায়লগ বক্স থেকে নাম্বার সিলেক্ট করে এখানে দশমিক বিন্দুর পর কটা অঙ্ক থাকবে সেটাও দিতে পারি। আমি যদি নাম্বার বিন্দু সংখ্যা পর 3টা করেছি, তো এখান থেকে 3টা 4টা এরকম বাড়াতে পারি, বা শর্টকাটে এখান থেকে দশমিক বিন্দুর পর কটা হবে সেটাও কমাতে। তো এখান থেকে আমরা নাম্বার ফরম্যাট করতে পারি শর্টকাটে, অথবা রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে, অথবা হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনের অন্তর্গত ফরম্যাট সেলে গিয়ে এই নাম্বার ফরম্যাটে আমরা পরিবর্তন করতে পারি যে কোনো সেলের সংখ্যা ডাটাকে। দশমিক বিন্দুর পর কটা অঙ্ক থাকবে বা ডিজিট থাকবে, হাজারের পর কমা থাকবে কিনা, এই সমস্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে কমা দিলে হাজারের পর অটোমেটিক্যালি কমা চলে আসবে। এগুলো আমরা এই ফরম্যাট থেকে করতে পারি, অর্থাৎ নাম্বার ফরম্যাট থেকে। 3 নাম্বার হচ্ছে কারেন্সি ফরম্যাট। কারেন্সি ফরম্যাট সাধারণ সংখ্যাকে কারেন্সি ফরম্যাটে রূপান্তরিত করতে, কারেন্সি অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত, যে প্রতিটা আমরা যেমন লিখি রুপিজ এত RS লেখার পর তারপরে টাকার সংখ্যাটা পরিমাণটা উল্লেখ করি, তো ডলার চিহ্নটা অটোমেটিক্যালি যদি আমরা টাকা পয়সার আগে যোগ করতে চাই তখন আমরা এই কারেন্সি ফরম্যাটটা করব। সাধারণত কারেন্সি সংখ্যাকে কারেন্সি ফরম্যাটে রূপান্তরিত করলে ওই সংখ্যার পূর্বে একটা ডলার চিহ্ন চলে আসে। এছাড়াও এই ফরম্যাটে কোনো ঋণাত্মক সংখ্যা বোঝাতে ওই সংখ্যার পূর্বে মাইনাস বা ওই সংখ্যাটিকে লঘুবন্ধনী বা লাল রঙের প্রদর্শন করে প্রতি হাজার সংখ্যার পর কমা চিহ্ন দ্বারা সেগুলিকে প্রকাশ করা যায়। তো যেমন আমরা যদি উদাহরণ নিই সেটা দেখতে পাবো, এই কারেন্সি যদি আমরা এই সংখ্যাগুলোকেই কারেন্সি সংখ্যায় আমি পরিবর্তন করতে চাই, তো এখান থেকে সংখ্যাগুলোকে কপি করে নিলাম, করে এই সেলে আমি যদি পেস্ট করে দিই, তারপর সংখ্যাটাকে কারেন্সিতে পরিবর্তন করতে চাই, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে নাম্বার ট্যাবে আমরা গেলাম কারেন্সি। কারেন্সি এখানে রুপিজ সিম্বল আছে, তো আমি চাচ্ছি আমাদের যেহেতু ইন্ডিয়ানেতে রুপিজ যোগ হয়, তাহলে এই রুপিজ সিম্বলটা থাকলো ও দশমিকের পর, তাহলে প্রতিটা টাকার আগে এই রুপিজ সিম্বলটা অটোমেটিক্যালি চলে আসলো। দেখো ঘরটা সেলটা বাড়িয়ে দিলে দেখতে পাবো পুরাটা, তাহলে রুপিজ সিম্বল প্রতিটার আগে চলে আসলো এবং হাজারের পর একটা কমা চলে আসলো। এই গেল কারেন্সি সিম্বলে আমরা যদি পরিবর্তন করতে চাই। কারেন্সি আমাদের ইউনিভার্সাল হচ্ছে ডলার, আর ভারতের ক্ষেত্রে রুপিজের চিহ্ন, তাহলে কোনো টাকা অটোমেটিক্যালি কিন্তু যোগ হয়ে যাবে। আগে থেকেও যদি আমি ফরম্যাট করে রাখি, এই কারেন্সি সিম্বলে রাইট ক্লিক করলাম, আগে থেকে সেল সিলেক্ট করলাম, এখানে সেল খালি সেল সিলেক্ট করলাম, তার রাইট ক্লিক ফরম্যাট সেল কারেন্সি, এখানে রুপিজের চিহ্ন, ডেসিমেলের পর দুটো, ওকে। এরপর আমি যদি এমনি সিম্পল ডাটা টাইপ করি 5286 5286 দিয়ে এন্টার মারলেই কিন্তু অটোমেটিক্যালি রুপিজের চিহ্ন এবং কমা চলে আসছে অটোমেটিক্যালি, এবং দশমিক প্লেসের পরে দুটো অঙ্ক অটোমেটিক্যালি চলে আসছে। আগে থেকেও ফরম্যাট করে রাখতে পারি, বা কোনো লেখা আছে বা সংখ্যা ডাটা টাইপ করা আছে তারপরেও কিন্তু আমরা তার ফরম্যাটটা কারেন্সিতে পরিবর্তন করতে পারি। এইভাবে কিন্তু সেলকে কারেন্সি ফরম্যাটে আমরা পরিবর্তন করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। এরপরে যেটা আমরা 4 নম্বরে করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। অ্যাকাউন্টিং ফরম্যাট, এই ফরম্যাটটি কিন্তু কারেন্সি ফরম্যাটের মতোই, কিন্তু এই ফরম্যাটে ডলার চিহ্ন, রুপিজ হতে পারে চিহ্ন, ডলার চিহ্ন বলে এক লাইনে পরপর সাজানো থাকে। এখানে যে আমরা উদাহরণটা নিয়েছি ডলার চিহ্ন বা রুপিজ চিহ্নটা এক লাইনে সাজানো নেই, কিন্তু যদি অ্যাকাউন্টিং ফরম্যাট করি আমরা, তাহলে ওই চিহ্নগুলো অর্থাৎ ওই রুপিজের যে চিহ্নটা সেটা এক লাইনে সাজানো হয়ে যাবে। সেটাও আমরা দেখলাম বা দেখছি। তাহলে ওই ডাটাটাকে পুনরায় কপি করে আমি এই সেলে দিয়ে দিলাম, অ্যাকাউন্টিং সেলে, তো এখানে দিলাম। এরপর এইটাকে আমি অ্যাকাউন্টিংয়ে কনভার্ট করছি। অ্যাকাউন্টিংয়ে কনভার্ট করলে ওই সেল সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক ফরম্যাট সেলে গেলাম, নাম্বার ট্যাবের অন্তর্গত অ্যাকাউন্টিংয়ে গেলাম, এখানে সিম্বলটা রুপিজ, আমি ডলারও করতে পারি অন্য ডলার, যদি আমরা নিই ইংলিশ ডলার, ইউরো, ডলার, যে কোনো সিম্বল আমরা এখান থেকে নিতে পারি, যে সিম্বলটা টাকা পয়সা যে দেশের কারেন্সি সেই রকম চিহ্ন আমরা কিন্তু নিতেই পারি।
সেই রকম চিহ্ন নিয়ে তারপরে আমরা সেই অনুযায়ী ডলার চিহ্ন নিলাম। ওকে, ডলার চিহ্নগুলো এক লাইনে চলে আসলো, দেখতে পাচ্ছ এই চিহ্নগুলো। রুপিজগুলো যেমন আগে পরে ছিল সংখ্যা অনুযায়ী বাই ডিফল্ট, কিন্তু কোনো সেলের ডাটা ডান দিকে, সংখ্যা ডাটা হলে ডান দিক, সেলের ডান দিকে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে, আর টেক্সট ডাটা হলে বাঁ দিকে। তো এটাকে যদি আমি রুপিজে কনভার্ট করি, ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে আমি রুপিজ চিহ্নটা নিই, রুপিজ নিলাম, তারপরে ওকে। তাহলে এই ক্ষেত্রেও দেখো রুপিজের চিহ্নটা কিন্তু এক লাইনে চলে আসে। এখানে কিন্তু কারেন্সির ক্ষেত্রে যে ডাটা মানে প্রতিটা টাকা পয়সায় যতগুলো অঙ্ক আছে সেই অনুযায়ী রুপিজটা পড়বে, কিন্তু এক্ষেত্রে রুপিজ চিহ্নগুলো এক লাইনে সমস্ত চলে আসবে অ্যাকাউন্টিং ফরম্যাটে যদি আমরা কনভার্ট করি। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যা ডাটাকে কারেন্সি ফরম্যাট অথবা অ্যাকাউন্টিং ফরম্যাটে করতে পারি। তারপর যেটা আমরা জানবো 5 নম্বরে, ডেট ফরম্যাট। কোনো তারিখ লেখার জন্য এই ফরম্যাট ব্যবহৃত হয়। আমরা কোনো সেলে যদি তারিখ এন্টার করতে চাই, তো এক্সেলে মোট 12 ধরনের ডেট ফরম্যাট উল্লেখ করা আছে, অর্থাৎ 12 রকম পদ্ধতি, 12 জায়গায় 17 হয়, 17 ধরনের পদ্ধতি ডেট ফরম্যাটে উল্লেখ আছে, 12 নয় 17 ধরনের ডেট ফরম্যাট উল্লেখ করা আছে। কম্পিউটারে সাধারণত ডিডি ওয়াই, অর্থাৎ প্রথমে মাস থাকবে, তারপরে ডে থাকবে, তারপরে ইয়ার থাকবে, এই ফরম্যাটে তারিখ লেখা হয়। এবং মাস, ডে এবং ইয়ার এইটাকে একটা স্ল্যাশ চিহ্ন দ্বারা পৃথক করা থাকবে। ধরে যাক আমি ওইখানেই গেলাম, উদাহরণ এই ডেটে গেলাম, আমি একটা তারিখ লিখছি, তো এখানে লিখলাম 01/02/2021। তো এটা যদি আমি সাধারণ ডাটা লিখি, এমনি ডাটা হিসেবে হলো, তো এইটাকে যদি আমি ডেট ডাটাতে কনভার্ট করে দিই, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, বা খালি সেলেও আমরা বলছি সিলেক্ট করে নিতে পারি একসাথে করে। ফরম্যাট সেলে গেলাম, রাইট ক্লিক করে এখান থেকে নাম্বার ট্যাবের অন্তর্গত ডেটে গেলাম, ডেটটা কি অনুযায়ী প্রিন্ট হবে সেখানে, এখানে যে লিস্ট আছে এই যে 17 ধরনের ডাটা, সেইখান থেকে আমরা সিলেক্ট করে ওকে। এখানে সেলের উইথটা একটু ছোট আছে, বাড়িয়ে নিলাম, তাহলে 12/3/96। এখানে যদি আমি এবারে সংখ্যা ডাটা লিখি 01/02/2021, এইভাবে নিলাম, তাহলে সংখ্যা ডাটা হয়ে গেল। বা 1/1/2021 এরকম লিখতে পারি। বা অন্য ফরম্যাটে যদি করি, ওই একই রকম সিলেক্ট করলাম, ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে ডেট ফরম্যাট নিলাম, এইভাবে। অর্থাৎ তারিখ থাকবে, তারপরে মাসের নাম লেখা থাকবে, তারপরে ইয়ারটা। সেটাও করলে আরও সেলের উইথটা বাড়াতে হবে, 1/2/2021, 1 জানুয়ারি 2021। আমরা যদি লিখি 5/3/2020, অটোমেটিক্যালি 5 মার্চ 2020, এইভাবে যে কোনো ডেট ফরম্যাটকে আমরা, যে 17 ধরনের ডেট আছে এই 17 ধরনের ডেটে আমরা পরিবর্তন করে নিতে পারি। আরও অনেক রকমের এখানে যে 17 ধরনের আছে, আমরা গেলাম এই ফরম্যাটে যদি আনতে চাই, এভাবে আসলো। অথবা যদি আমরা, এগুলো প্রায় কাছাকাছি একই রকমের, এইভাবে যদি আমরা আনতে চাই, প্রথমে ইয়ার, তারপরে মাস, তারপরে ডে, এইভাবেও আনতে পারি আমরা। অথবা আরও যে ফরম্যাটগুলো আছে একদম বার সমেত যদি আমরা আনতে চাই, ডে সমেত, উইথটা আরও বাড়াতে হবে, এইভাবে মনডে 1/2/2001, এইভাবে আমরা কিন্তু পুরো ডেট ফরম্যাট আনতে পারি। তো এরকম 17 ধরনের ডেট ফরম্যাট এক্সেলে আছে। 17 ধরনের যে কোনো ফরম্যাটে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটগুলো লিখতে পারি। তো এটা আমাদের যেরকম দরকার বা যে অনুযায়ী দরকার, সেই অনুযায়ী কিন্তু আমরা ডেট ফরম্যাটটা সাজিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। তারপর আছে টাইম ফরম্যাট। সেলে সময় লেখার জন্য এই ফরম্যাট ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সময় যখন আমরা ব্যবহার করব, মোট 9টি ফরম্যাট আছে সময় লেখার জন্য। সময় লেখার সময় ঘন্টা মিনিটের মাঝে একটা কোলন চিহ্ন থাকে, কোলন চিহ্ন ব্যবহার করে ঘন্টা মিনিট এইভাবে পৃথক করা যায়। এছাড়া সকাল বা বিকেল উল্লেখ করতে সময়ের পরে AM বা PM লেখা হয়। যেমন সকাল 10টার ক্ষেত্রে 10:00:00:00 AM, এবং বিকেলের 5:50 যদি বোঝাতে 5:50:00 PM। এটা আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। এখানে আমি সংখ্যা ডাটা লিখছি 5:15। এইভাবে যদি আমি এই সংখ্যা ডাটাকে সিলেক্ট করি, এখান থেকে ফরম্যাট সেলে যাই, এখানে টাইম, যে ফরম্যাট আমরা যাচ্ছি উপরের ফরম্যাটটাই যদি থাকে 00:00:00
5টা 20, সেই অনুযায়ী 5টা 20 অটোমেটিক্যালি, বা 11টা 12টা নিয়ে নিই। এইভাবে আমরা কিন্তু ফরম্যাটগুলোকে চেঞ্জ করি, বা আমি রাইট ক্লিক করে আবার ফরম্যাটে গেলাম। এখানে যে টাইমের আলাদা যে 9টা ফরম্যাট বললাম, AM বা PM লেখা, তো আমরা এখান থেকে এই ফরম্যাটটা নিতে পারি, তখন সেলের ডাটা অলরেডি AM বা PM এ পাই। এইভাবে আমরা ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে পারি। এভাবে টাইম ফরম্যাট আমরা আমাদের অনুযায়ী আমরা লিখে নিতে পারি। ফরম্যাট সেলে গেলাম, টাইম বা PM এ দিলে PM, AM হলে AM, যে অনুযায়ী হবে। আমরা যদি 13টা 50, 12টা 50 চলে, অটোমেটিক্যালি এইভাবে আমরা AM PM চেঞ্জ করতে পারি। এই গেল টাইম ফরম্যাট। তারপর আছে পার্সেন্টেজ ফরম্যাট। কোনো সংখ্যাকে শতকরা সংখ্যায় প্রকাশ করতে এই ফরম্যাট চিহ্ন ব্যবহার করা হয়, বা এই ফরম্যাট ব্যবহার করি। পার্সেন্টেজে ডাটা দেখাবো, দশমিক বিন্দুর পরে কতগুলি সংখ্যা থাকবে সেটিও কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারি। এই ফরম্যাটে সংখ্যার পর অটোমেটিক্যালি কিন্তু শতকরা চিহ্ন চলে আসবে অটোমেটিক্যালি। তো এই ফরম্যাটে সংখ্যা চিহ্নের পর, যেমন আমরা যদি 10%, 20% ইত্যাদি, এই ফরম্যাটের সুবিধা হলো যে সেলে এই সংখ্যাটিকে শতকরা হিসেবে দেখালেও মূলত সংখ্যাটির মানকে সেলে প্রকাশ করে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 50% হিসেবে দেখালেও প্রকৃতপক্ষে সেই সংখ্যাটা কিন্তু 0.5। তো এই কারণে আমরা এই শতকরা সংখ্যাকে সরাসরি আমরা ফর্মুলায় ব্যবহার করে নিতে পারি। তো আমরা যদি লিখি 0.5 বা 0.2 বা 0.01, এই সংখ্যাগুলোকে আমরা যদি শতকরা সংখ্যায় প্রকাশ করি, তাহলে সিলেক্ট করলাম, তো রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে গেলাম পার্সেন্টেজে, দশমিক বিন্দুর পরে দুটো পয়েন্ট থাকবে, ডেসিমেল প্লেসেস 2, ওকে। তাহলে দেখো 0.5 মানে 50%, 20%, 1%। যদি দশমিক বিন্দুর পরে যদি সংখ্যাগুলো তুলে দিই আমরা, তাহলে তুলে দিতে পারি শর্টকাট এই হোম রিবনের নাম্বার রিবন থেকে, তাহলে 50%, 20%, 1%। আমি এখানে লিখলাম 0.2, 0.3% হয়ে যাবে, 30% হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু লিখে দিতে পারি। তো এইভাবে এই অনুযায়ী আমরা আমাদের পার্সেন্টেজ ডাইরেক্ট এই ফরম্যাটে করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং এগুলো সরাসরি কোনো ফর্মুলায় যখন আমরা শতকরা মান হিসাব করব, তখন কিন্তু সেই ফরম্যাটে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এই গেল পার্সেন্টেজ। তারপর 8 নম্বরে আছে ফ্র্যাকশন ফরম্যাট। কোনো সেলে যদি দশমিক বিন্দুর সাহায্যে কোনো সংখ্যা লেখা হয়, যেমন 1.5, 1.25, 2.5 ইত্যাদি, সেক্ষেত্রে এই ফরম্যাটের সাহায্যে সংখ্যাগুলি 1.5 আমরা এটাকে এরকম যদি লিখতে যাই 1.1/2, 1.25 1.1/4, 2.5 2.1/2 ফরম্যাটে প্রকাশ করা যায়। এইভাবে ফ্র্যাকশন আকারেই যদি আমরা লিখতে চাই সেলে, কারণ আমরা যদি 1/2 করি অটোমেটিক্যালি কিন্তু সেখানে 0.5 চলে আসবে। তো সেইটাকে যদি আমরা 1/2 হিসাবেই সেলে লিখতে চাই, তখন কিন্তু আমাদেরকে ডাটাটিকে ফ্র্যাকশন ফরম্যাটে কিন্তু পরিবর্তন করতে হবে। যেমন যদি আমরা এখানে যাই, সংখ্যাকে লিখি যদি আমরা 0.5, সেটা 0.5 হিসাবেই থাকবে ওই সেলে। 0.5 বা 1.5 বা 2.5 বা 3.5, এইভাবে যদি লিখতে যাই, কিন্তু আমি চাচ্ছি 0.5টাকে 1/2 হিসাবে লেখা হোক, বা 1.5কে 1.1/2 হিসাবে লেখা হোক, বা 2.1/2 হোক 2.5কে। এইভাবে যদি আমরা প্রকাশ করতে চাই সেলের ডাটাকে, তাহলে কিন্তু আমাদেরকে ফ্র্যাকশন ফরম্যাটে পরিবর্তন করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম সেলগুলোকে, ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেল, নাম্বার ট্যাবের মধ্যে ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে লিখে দিয়ে ওকে। দেখো তাহলে 1/2, 1.1/2, 2.1/2, 3.1/2, এইভাবে কিন্তু সেলের ডাটাগুলো চলে আসবে। আবার যদি জেনারেল ফরম্যাটে করি, আবার কিন্তু ওই ফরম্যাটে, যেটাকে যদি আমি জেনারেল ফরম্যাটে করি, এই নাম্বার ট্যাব থেকেও জেনারেল ফরম্যাটে করি, তাহলে আমাদের জেনারেল ফরম্যাটে, বা হোম রিবনে এই নাম্বার কমান্ড গ্রুপ থেকে এখানে যদি ফ্র্যাকশন ফরম্যাটে করি, তাহলে এই ফ্র্যাকশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ডাটাগুলো, যদি আমরা এরকম হিসেবে লিখতে চাই। সাইন্টিফিক ফরম্যাট, এর পরেরটা আমরা দেখব সাইন্টিফিক ফরম্যাট। এই ফরম্যাটে সাধারণত বিভিন্ন বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং গণনার কাজে ব্যবহার করা হয়। এই ফরম্যাট সেলের যে কোনো সংখ্যাকে সর্বদা 10-এর গুণিতক হিসেবে প্রকাশ করে।
যদি কোনো সেলে 500 লেখা হয় তবে সংখ্যাটি 5.00E.02। এটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন বলা হয় কোনো সংখ্যার প্রকাশ করার। তো সাইন্টিফিক নোটেশনে প্রকাশ করে সেটা দুটো পার্ট থাকে, ম্যান্টিসা পার্ট এবং এক্সপোনেন্ট পার্ট। বেস টু দি পাওয়ার ই, এখানে যেহেতু ডেসিমেল সংখ্যা সেই জন্য বেস +02 মানে 10⁻², আর 5.0 এক্সপোনেন্ট পার্ট, সরি এটাকে ম্যান্টিসা পার্ট বলছি। 5.0 ম্যান্টিসা পার্ট, ই মানে এক্সপোনেন্ট, 0 টু দি পাওয়ার 0 অর্থাৎ 10⁻02। এইভাবে সাইন্টিফিক নোটেশনে কোনো সংখ্যাকে প্রকাশ, সবসময় 10-এর গুণিতকে প্রকাশ করা হয়। সেটা সাধারণত বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং গণনার কাজে ব্যবহার করা হয়। যেমন আমি 500 লিখলাম, বা 5000 লিখলাম, 6000 লিখলাম, 6258, বা 3698, এইভাবে সংখ্যাগুলো। এটাকে যদি আমি সাইন্টিফিক নোটেশনে প্রকাশ করি, সিলেক্ট করলাম, ফরম্যাট সেলে গেলাম, রাইট ক্লিক করে সাইন্টিফিক নোটেশনে গেলাম, ওকে। তাহলে 5.00E+02, 6.26E03, 3.70, এইভাবে আমাদের কিন্তু সাইন্টিফিক নোটেশনে চলে আসবে। যদি আমাদের সাধারণত ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক গবেষণার এই নোটেশনগুলো বা এই পদ্ধতিতে সংখ্যা ডাটা প্রকাশ করা হয়। তো সেইভাবে যদি আমরা করতে চাই তো সাইন্টিফিক ফরম্যাটে আমরা কিন্তু পরিবর্তন করে নিতে পারি। তারপর যেটা দেখব এটা হচ্ছে টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাট হচ্ছে সেলে কোনো শব্দ বা অক্ষরকে প্রকাশ করতে এই ফরম্যাট ব্যবহৃত হয়। যদি কোনো সেলে সংখ্যা লেখা থাকে তবে সেই সংখ্যাটিকেও কিন্তু টেক্সট ফরম্যাট হিসেবে প্রকাশ করা যেতে পারে। যদি আমরা টেক্সট ফরম্যাটে পরিবর্তন হয় সেটা কিন্তু টেক্সট ফরম্যাট হিসেবেও প্রকাশ করে নিতে পারি। যেমন এখানে যদি আমরা সংখ্যা লিখি 52583968, এইভাবে কোনো সংখ্যা লিখছি, তো এটা জেনারেল সংখ্যা ডাটাই, কিন্তু একে যদি আমরা টেক্সটে কনভার্ট করে দিই, রাইট ক্লিক, ফরম্যাট সেল, টেক্সট, ডাটা কিন্তু দেখার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, শুধু অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। যদি সংখ্যা ডাটা যদি হয়, আমি আবার দেখছি সংখ্যা ডাটা হলে সেলের ডান দিকে সাজানো ছিল 258, 35,968, এটা সেলের ডান দিকে। একে যদি আমি টেক্সট ফরম্যাটে কনভার্ট করি, তাহলে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে টেক্সটে কনভার্ট করলাম, ডাটাগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্ট বাঁ দিকে চলে আসলো। এইখানে কিন্তু সংখ্যা ডাটা, এগুলো কিন্তু সংখ্যা, আমি 10 এখানে 20 দিলাম, এগুলো সব সংখ্যা ডাটা থেকে টেক্সট ডাটায় পরিণত হলো। আমি যদি ওই দুটো সংখ্যার যোগ করি, এখন কিন্তু এই 10 যুক্ত 20, তাহলে কিন্তু 10, 20, 30 হয়ে গেল। সেলে সংখ্যা ডাটাকে টেক্সট ডাটায় আমরা পরিবর্তন করে নিলাম। টেক্সট ডাটায় পরিবর্তন করলে টেক্সটগুলো বাঁ দিকে হয়ে যাবে, বাঁ দিকে সাজানো হয়ে যাবে। কোনো সেলে বিভিন্ন সংখ্যা লিখে ফরম্যাট সেলে ক্যাটাগরি থেকে টেক্সট অপশন সিলেক্ট করে প্রত্যেকটাই কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। দেখো সংখ্যা ডাটা হলে রাইট, এখানে যেমন জেনারেল সংখ্যা ডাটা আছে দেখতে পাচ্ছি, এগুলো রাইট অ্যালাইনমেন্ট, সেলের ডান দিক করে সাজানো আছে। আবার যদি টেক্সট ডাটা হয়ে যায় সেটা কিন্তু বাঁ দিকে সাজানো হয়ে যাবে। তারপর আছে স্পেশাল ফরম্যাট। এই ফরম্যাটের সাহায্যে জিপ কোড অর্থাৎ পিন কোড, ফোন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে প্রকাশ করা যায়। বিশেষ ধরনের সংখ্যাকে প্রকাশ করতে এই ফরম্যাট আমরা ব্যবহার করি। বিশেষ করে এখনকার দিয়ে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার প্রকাশ করতে এই ফরম্যাট কিন্তু বেশি ব্যবহার করা হয়, স্পেশাল ফরম্যাট। বর্তমানে ফোন নাম্বারকে তো প্রথম 4টি সংখ্যা টেলিফোন এক্সচেঞ্জের জন্য এবং বাকি 4টি সংখ্যা ফোন নাম্বারের জন্য, এবং এসটিডি কোড প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। এগুলো ল্যান্ডলাইনের, কিন্তু স্পেশাল ফরম্যাট টেলিফোন এক্সচেঞ্জের জন্য 3টি সংখ্যা ব্যবহৃত হয়। সেই জন্য স্পেশাল ফরম্যাটের সাহায্যে বর্তমানে ব্যবহৃত ফোন নাম্বারটির ফরম্যাট পরিবর্তন করা যায় না। সেই জন্য কাস্টম যে মোবাইল নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল ফরম্যাট ব্যবহার করা যাবে না। এগুলো যদি ল্যান্ডলাইনের ফোন নাম্বার হয় সেগুলো আমরা স্পেশাল ফরম্যাট ব্যবহার করে করতে পারি। যেমন আমরা বলতে পারি 9835667443, এটা একটা ফোন নাম্বার। এটা কিন্তু সাইন্টিফিক বড় সংখ্যা বলে সাইন্টিফিক নোটেশনে চলে আসলো এইভাবে। তো এইটাকে যদি আমরা স্পেশাল ফরম্যাটে করি, ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে স্পেশাল, ওকে, স্পেশাল ফরম্যাটে হলো। বা জিপ কোড যদি লিখি আমরা 72, 12, 11, এইভাবে সংখ্যাগুলোকে আমরা স্পেশাল ফরম্যাটে পরিণত করি। ফরম্যাট স্পেশাল, এইভাবে আমরা স্পেশাল সংখ্যা, তো বর্তমানে আমরা কাস্টম ব্যবহার করে আরো সুন্দরভাবে এই ফোন নাম্বারগুলোকে সাজাতে পারি। 12 নম্বর হচ্ছে কাস্টমার। উপরে যে সমস্ত 11টা যে ফরম্যাট উল্লেখ করা হলো, যদি পছন্দের কোনো ফরম্যাট না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই
কাস্টম ফরম্যাটের সাহায্যে নিজের পছন্দ মতো ফরম্যাট তৈরি করে আমরা নিতে পারি। দেখা যাক এখানে আমরা 0 0 2 5 6 এই সংখ্যাটা লিখলেও দেখো বাঁ দিকে যে শূন্যগুলো আছে সেগুলো কিন্তু এন্টার মারলেই চলে যাবে। তারপরে 3035 গুলোকে 0 চলে যাচ্ছে। তো আমরা দেওয়ার মতো যদি ফরম্যাট করতে যাই, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক ফরম্যাট সেল, এরপর আমরা কাস্টমে যাব, এই 0 হিডিং 0 যদি দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের 0 0 0 যতগুলো ডিজিট আমরা করতে চাই এই ফরম্যাট সেলে গিয়ে কাস্টম, এখানে আমি প্রতিটায় 4টে করে ডিজিট দিতে যাচ্ছি, তাহলে অটোমেটিক বাঁদিকে চলে আসছে। আমরা যদি রুপিজ ফরম্যাটে করতে চাই, আরএস কথাটা লিখতে চাই, ফরম্যাট গেলাম, কাস্টমে গেলাম, এখানে লিখলাম রুপিজ কথাটা লিখলাম, কাস্টম ফরম্যাটের আগে কোটেশনের মধ্যে ডবল কোটেশনে আরএস ডট ডবল কোটেশন শেষ, তারপরে ফরম্যাট থাকবে হ্যাশ হ্যাশ হ্যাশ, 3টে হ্যাশ কমা, এই হ্যাশের জায়গায় যে সংখ্যা আমরা টাইপ করব সেই সংখ্যাগুলো অটোমেটিকলি চলে আসবে। আমরা এই ফরম্যাটটা করলাম, তাহলে দেখলে আমরা বুঝতে পারি তাহলে রুপির চিহ্নটা প্রতিটা ডাটার আগে অটোমেটিকলি আরএস কথাটা যোগ করতে যাচ্ছি। তো কাস্টম ফরম্যাটে আমরা এই টাইপের জায়গায় রুপিজ ডবল কোটেশনের মধ্যে তারপরে হ্যাশ হ্যাশের জায়গায় যে সংখ্যাগুলো আমরা টাইপ করবো অটোমেটিক্যালি নিয়ে নেবে 3 থেকে 9টা ডিজিটের সংখ্যা অটোমেটিক্যালি। আমি সংখ্যা টাইপ করব, অটোমেটিক্যালি রুপির চিহ্ন নিয়ে নিচ্ছে, 1000-এর পর কমা চলে আসছে। 3টার পরে আমরা যেহেতু কমা ব্যবহার করেছি, 3টা সংখ্যার পর অটোমেটিক্যালি কমা চলে আসছে এবং রুপিজ কথাটা। তো এইভাবে আমরা কাস্টম ফরম্যাটের সাহায্যে কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফরম্যাটে সাজিয়ে নিতে পারি, সেটা কাস্টম ফরম্যাট করে, সেটা ওই ফরম্যাট সেলে গিয়ে কাস্টম ফরম্যাটে। এরপর আমরা যেটা দেখব অ্যালাইনমেন্ট ট্যাব, অর্থাৎ ওই ফরম্যাট সেলের অন্তর্গত অ্যালাইনমেন্ট। যখন সেলে কোনো শব্দ লেখা হয় সেটি সেলের বাম প্রান্ত বরাবর এবং সংখ্যা লেখা হলে ডান প্রান্ত বরাবর বসে। আমরা একটু আগেই দেখলাম টেক্সট ডাটা হলে সেটা বাম প্রান্ত বরাবর, আর সংখ্যা ডাটা হলে কিন্তু সেটা ডান প্রান্ত বরাবর চলে আসে। তো আমরা অ্যালাইনমেন্ট ট্যাবের সাহায্যে এই এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারি। হরাইজন্টাল অ্যালাইনমেন্ট ট্যাবে প্রথমটা যেটা আছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, সেলে যে কোনো টেক্সট বা সংখ্যা হরাইজন্টাল বা অনুভূমিকভাবে থাকে। এছাড়া এক্সেলে কোনো টেক্সটকে সেলের মধ্যে লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, ফিল, জাস্টিফাই, সেন্টার অ্যাক্রস, সিলেকশন, ডিস্ট্রিবিউটেড, এই 7 ধরনের ফরম্যাটে আমরা সাজাতে পারি। তো আমরা যদি এক্সেলে যাই, সেখানে ডাটাগুলো আমি যদি লিখি, আমরা একটা টেক্সট লিখলাম সাগরপুর, তো এই ডাটাটা লিখলাম, তো এটাকে একটু বড় করে নিলে আমরা সাইজটা, তাহলে দেখতে সুবিধা হবে। তো এটা বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ সেলের বাঁ দিকেই সাজানো আছে। তো আমরা যদি অ্যালাইনমেন্ট হোম গ্রুপের এই অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ থেকে এই যে 7 ধরনের ডাটা আছে, 1 2 3 4 5 6 7, এই 7 রকমের অ্যালাইনমেন্টে করতে হবে বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট। তারপরে আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট, মানে লেফটের সেন্টার, তারপরে সেন্টারের সেলের মাঝামাঝি চলে এলো, সেলের যদি সেলটার হাইটটা বাড়িয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবো, মিডিলে চলে আসলো, এটা নিচের দিকের মিডিলে, এটা রাইট অ্যালাইনমেন্ট। তো এইভাবে আমরা কিন্তু অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারি, বিভিন্ন অ্যালাইনমেন্টে ডাটাগুলো আমরা সাজাতে পারি, অথবা আমরা এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আরো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমাকে আরো সাইজটা বাড়াতে হবে সেলে ঢোকাতে গেলে, তো সেলে এন্ট্রি করতে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা আমরা যদি অ্যাঙ্গেল অনুযায়ী করতে যাই ক্লকওয়াইজ, এখান থেকেও কিন্তু আমরা অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা এই ফরম্যাট সেলে গিয়ে করতে পারি, এই রাইট ক্লিক করলাম ফরম্যাট সেল, এখানে গিয়ে অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট আছে, এটা রাইট। এখানে আমাদের যদি এই যে 45 ডিগ্রি বা রোটেশন, কত ডিগ্রির মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেইভাবে আমরা করে নিতে পারি। যদি সেলের মাঝামাঝি করি আরো দেখতে হবে, বা রাইট অ্যালাইনমেন্ট আরো দেখতে। তো এইভাবে আমরা যে কোনো সেলের ডাটাকে হরাইজন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে ওরিয়েন্টেশনের অন্তর্গত বিভিন্ন আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। সেটা লেফট হতে পারে, সেন্টার হতে পারে, রাইট হতে পারে, ফিল হতে পারে, জাস্টিফাই হতে পারে, সেন্টার অ্যাক্রস সিলেকশন, ডিস্ট্রিবিউটেড হতে পারে। এত ধরনের কিন্তু অ্যালাইনমেন্ট আমরা এই অ্যালাইনমেন্টের মতো
হরাইজন্টালে দেখো সেন্টার, লেফট, সেন্টার, রাইট, ফিল, জাস্টিফাই, সেন্টার, অ্যাকশন, সিলেকশন, ডিস্ট্রিবিউট। এইভাবে কিন্তু আমরা অ্যালাইনমেন্টের বিভিন্ন ফরম্যাট করতে হবে। হরাইজন্টালের মধ্যেই 7 রকম আছে: জেনারেল, লেফট, সেন্টার, রাইট, ফিল, জাস্টিফাই, সেন্টার, অ্যাকশন, সিলেকশন, ডিস্ট্রিবিউট। এইভাবে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। হরাইজন্টাল একই রকমভাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে পারি আমরা। ভার্টিক্যাল এলিমেন্ট সেলের কোনো থেকে বাই ডিফল্ট এই সেলের নিচের দিকে অর্থাৎ বটমে অবস্থান করে, কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা টপ, সেন্টার, বটম, জাস্টিফাই, ডিস্ট্রিবিউটেড 5টা অপশন ব্যবহার করে টেস্টকে বিভিন্ন জায়গায় করতে পারি। ওই ডাটাকেই আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে যাই তাহলে রাইট ক্লিক, ফরম্যাট, অ্যালাইনমেন্ট। এই ভার্টিক্যালে দেখো আছে স্টপ, তাহলে সেলের উপর দিকে যাবে, উপরে চলে আসলো। আমরা যদি টপের জায়গায় সেন্টার করি তাহলে সেলের মিডিলে চলে আসবে, ডাটাটা মিডিলে চলে আসলো। তারপর যদি ফরম্যাট সেল, এই একই জায়গা থেকে আমরা যদি বটম করি সেলের নিচে চলে আসবে। এইভাবে আমরা কিন্তু ভার্টিক্যাল ডাটাকে এখান থেকে আমরা এই টপ, সেন্টার, বটম, জাস্টিফাই, ডিস্ট্রিবিউটেড এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের অন্তর্গত। তারপর ওরিয়েন্টেশন, এটা আগেই দেখেছি। এই অপশনের সাহায্যে সেলের কোনো টেক্সট বা তথ্যকে ভার্টিক্যালি কোনাকোনি 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ইত্যাদিভাবে সাজানো যেতে পারে, যেটা এখানে করা আছে। আমি যদি এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিই, বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট, ফরম্যাট সেলে গেলাম, এটা আমাদের নর্মাল ছিল 0 ডিগ্রি, এটা আমাদের নর্মাল ডাটা, এটা আমাদের 0 ডিগ্রি। এইভাবে আমরা যে কোনো নর্মাল ডাটা এখানে হরাইজন্টালকে এখান থেকে 7 রকমের, লেফট, সেন্টার যে কোনো নিতে পারি, বা ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা এখান থেকে ভার্টিক্যালের এই যে 5 রকম আছে এখান থেকে আমরা নিতে পারি। এছাড়া যে অপশনটা আমরা দেখছি যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, মানে লেখাটাকে যদি সেলের কোনাকোনি কত ডিগ্রি কোণে নিয়ে যাবো এখান থেকে আমরা ডিগ্রিটা দিয়ে দিতে পারি। 45 ডিগ্রি যদি করি 45 ডিগ্রি করে দিলাম, ওকে, তাহলে সেলের লেখা 45 ডিগ্রি ওরিয়েন্টেশনে চলে আসলো। এইভাবে আমরা 90 ডিগ্রি, 45 যে অনুযায়ী চাই আমাদের সেইভাবে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি লেখার। তারপর ওরাপ টেক্সট, কোনো সেলের তথ্য ডাটা যদি ওই সেলে প্রসারতা উইথ অপেক্ষা বড় হয় সেক্ষেত্রে লেখাটি পাশের সেলে চলে যায়, কিন্তু র্যাপ টেক্সট যদি অপশন সিলেক্ট করা থাকে তাহলে লেখাটি পাশের সেলে না গিয়ে কিন্তু সেলের নিচের দিকে চলে আসবে। অর্থাৎ উইথ অনুযায়ী যদি লেখাগুলো একটু বড় হয় তাহলে সেই অনুযায়ী উইথে যদি না থাকে, সেলের উইথটা যদি না থাকে তাহলে কিন্তু পরের সেলে চলে যাবে। তো তখন কিন্তু যদি র্যাপ টেক্সট করি তাহলে ওই সেলেই নিচের দিকে লেখাটা চলে আসবে, তার ফলে হাইটটা কিছুটা বেড়ে যাবে সেলে, সেটা আমরা দেখছি। ধরি আমি এই সেলে একটা লেখা টাইপ করছি, স্কুল, সাগরপুর, তাহলে এই যে সেলটা, এই সেলে কিন্তু লেখাটা যুদ্ধ হচ্ছে না, এটা পরের সেল পর্যন্ত চলে যাচ্ছে। সেটা যদি আমরা র্যাপ টেক্সট সিলেকশন করি তাহলে লেখাটা নিচের দিকে চলে, স্কুল তার নিচে সাগরপুর লেখাটা চলে আসবে। রাইট ক্লিক, ফরম্যাট টেক্সট, এখান থেকে র্যাপ টেক্সট করতে পারি, করলেই দেখো সাগরপুর স্কুল লেখাটা মাল্টি লাইন হয়ে গেল। মোট কথা একটা সেলে যদি সেলের লেখাকে আমরা মাল্টি লাইন করতে চাই, এখান থেকে ওই অ্যালাইনমেন্টের র্যাপ টেক্সটে আমরা সরাসরি করতে পারি। তো মাল্টি লাইন টেক্সটে আমরা পরিণত করতে পারি এই র্যাপ টেক্সটের মাধ্যমে সেলের লেখাকে। তারপর আছে শ্রিঙ্ক টু ফিট, কোনো সেলের তথ্য যদি ওই সেলের প্রসারতা অপেক্ষা বড় হয় তবে এই অপশন সিলেক্ট করা থাকলে সেলের লেখাটি প্রস্থ বরাবর সংকুচিত হয়ে ওই সেলে অবস্থান করে। মানে যদি লেখাটা সেলে না ধরে তখন যদি আমরা ওই সেলেই লেখাটা ধরাতে চাই তাহলে কিন্তু সিঙ্ক টু যদি ফিট করি তাহলে ওই সেলের অনুযায়ী সে ডাটাটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। যদি আমি এই লেখাটাকেই যদি ধরি তাহলে সেলের লেখাটা ধরছে না গোটাটা, তো আমি যদি শ্রিঙ্ক টু ফিট এই অপশনে যাই, রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখানে শ্রিঙ্ক টু ফিট অপশনে যদি আমরা করি, তো শ্রিঙ্ক টু ফিট রাইট টু, তখন ওরা টেক্সটটা বাদ দিলাম, শ্রিঙ্ক টু ফিটে করলাম, তাহলে শ্রিঙ্ক টু ফিট করলাম, ওকে। তাহলে ছোট লেখাটার সাইজটা ছোট হয়ে গেলে ওই সেলেই কিন্তু ধরে গেল। র্যাপ টেক্সট করলে তো অটোমেটিকলি মাল্টি লাইন হয়েই যাবে। আর যদি র্যাপ টেক্সটটা বাদ দিই তাহলে আমাদের লেখার সাইজ যদি বাড়াই, এখান থেকে যদি লেখার সাইজটা বাড়ায় তাহলে কিন্তু শ্রিঙ্ক টু ফিট করলে অটোমেটিক্যালি ওই সেলের লেখাটা
চলে আসবে। এইটা মাল্টি লাইনে মানে একাধিক সেলে চলে গেল ডাটা, কিন্তু আমি যদি শ্রিঙ্ক টু ফিট করি তাহলে কিন্তু ওই সেলের মধ্যেই টোটাল লেখাটা চলে আসবে আমার। এইভাবে আমরা শ্রিঙ্ক টু ফিট করে যতটা দরকার সেলের, অর্থাৎ সেল অপেক্ষা যদি বড় হয় লেখাটা, তাহলে এই অপশন সিলেক্ট করে প্রস্থ বরাবর সেটা সংকুচিত হয়ে যাবে, একই লাইনেই আসবে, মানে যেরকম ছিল লেখার সাইজটা ছোট হয়ে গিয়ে ওই সেলেই অবস্থান করে। তারপর আছে মার্জ সেল। এই অপশনের সাহায্যে একাধিক সেলকে একটা সেলে পরিণত করা যায়। আমরা অনেকগুলো সেলকে একটা সেলে পরিণত করে তাতে কিছু ডাকটা লিখতে যাই। আমি যখন একটা হেডিং লিখবো, ধরলাম এই ঘরে সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুল, লিখলাম সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুল। তো দেখতেই পাচ্ছি এই সেল, এই যে ডাটাটা একটা সেলে না ধরে অনেকগুলো সেলে গেল। তো আমি এই সেলগুলোকে যদি একসাথে মার্জ করে একটা সেলে পরিণত করে দিই, তাহলে আমরা এখানে সেলগুলোকে সিলেক্ট করলাম, এখানে হোমের আন্ডারে অ্যালাইনমেন্টে মার্জ সেল, অথবা ওই ফরম্যাট সেলে গিয়ে আমরা ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে মার্জ সেল করে ওকে করলাম, তাহলেই কিন্তু ওই তিনটে সেল একটা সেলে পরিণত হয়ে গেল এবং ডাটাকে আমরা সেন্টার করে দিলাম। এইভাবে কিন্তু আমরা একাধিক সেলকে আমরা মার্জ করে নিতে পারি হেডিং এর জন্য, বা কোনো একাধিক সেলকে যদি মার্জ, যে সেলগুলোকে মার্জ করতে হবে সেগুলোকে সিলেক্ট করব, তারপরে হোমের আন্ডারে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপে মার্জ সেলে ক্লিক করলে কিন্তু সেলগুলো মার্জ হয়ে যাবে একটা সেলে। অনেকগুলো সেল, এটা যেমন আমি একটা সেল, দুটো সেল, তিনটে সেল, এই তিনটে সেলকে একটা সেলে করলে প্রথমে তিনটে সেলে সিলেক্ট করলাম, তারপরে মার্জ, তাহলে কিন্তু একটা সেলে পর্যন্ত। আবার যদি আনমার্জ করতে চাই, ওই রকম সিলেক্ট করে আনমার্জ করলে আবার কিন্তু সেলগুলো চলে আসবে। এরপর আমরা দেখব ফন্ট ট্যাব। ফন্ট ট্যাব, এই ট্যাবের সাহায্যে সেলের কোনো টেক্সটের সংখ্যাকে বিভিন্ন ফন্টে, এরিয়াল, হেপটিক্যাল, ক্যালিব্রি ইত্যাদি ফন্টের সাইজ ছোট বড় করা যায়, 10 পয়েন্ট, 12 পয়েন্ট ইত্যাদি। বিভিন্ন রং পরিবর্তন করা যায়, ফন্টের স্টাইল পরিবর্তন করা যায়, রেগুলার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছি, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো যে সেলগুলোর ডাটা আমরা এরভাবে চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করব, এখান থেকে হোমের আন্ডারে ফন্ট কমান্ড গ্রুপ থেকে এই ফন্টের বাটন থেকে যেখান থেকে ফন্ট স্টাইল যে কোনো একটা আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, কিংবা কীরকম হবে সেটা এখানে আমরা পয়েন্ট করলেই দেখতে পাচ্ছি এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। বা আরও এখানে বিভিন্ন ফন্টের স্টাইল, ফেস বলা হয়, বিভিন্ন ফন্ট আছে, যে যেটা আমাদের পছন্দ সেই রকম কিন্তু আমরা ফন্ট আমরা নিতে পারি, ফন্ট নিয়ে সেই অনুযায়ী চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ফন্ট বিভিন্ন সাইজের ফন্ট নিতে পারি। তারপর এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি আমরা দিতে পারি, বা কালার দিতে পারি, লেখার কালার এখান থেকে আমরা করতে পারি, অথবা ওই ফন্ট বাটনে গিয়ে আমরা ফরম্যাট সেলে গিয়ে এখান থেকেও আমরা কিন্তু এই ফন্ট ট্যাবের সাহায্যে এই কাজগুলো করতে পারি। ফন্টের নেম বিভিন্ন এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর এখান থেকে ফন্ট স্টাইল, রেগুলার, ইটালিক, বোল্ড যেটা আমাদের দরকার, ফন্টের সাইজ 8 পয়েন্ট, 9 পয়েন্ট, 10 পয়েন্ট, 12 পয়েন্ট, বড় আরও যত বড় সাইজ করতে পারি। আন্ডারলাইন দিতে পারি আমরা এখান থেকে, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি আমরা কিন্তু কাজ এই ফন্ট ট্যাব থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা করে নিতে পারি বিভিন্ন ফন্ট ট্যাবের সাহায্যে। এরপর বর্ডার ট্যাব। আমরা এখন দেখতে পাচ্ছি যে সেলগুলো আছে, কিন্তু যদি আমরা এটাকে পিন করি, পিন করলে কিন্তু পিন অপশনটা কোনো বর্ডার আসবে না। এই যে আমরা ওই পেজটাকে যদি পিন নিই, এই পিন প্রিভিউতে গেলে দেখতে পাচ্ছি কোনো বর্ডার আসছে না। তো এই বর্ডার যদি আমরা দিতে চাই তখন কিন্তু আমার দিকে এই বর্ডার ট্যাব ব্যবহার করতে হবে। সেলের চারদিকে বিভিন্ন ধরনের বর্ডার আমরা এই ট্যাবে ব্যবহৃত করতে পারি। সেলের চারদিকের বর্ডারের স্টাইলও আমরা বদলাতে পারি, বিভিন্ন বর্ডারের বিভিন্ন স্টাইল আমরা বদলে দিতে পারি। এছাড়াও সেলের বর্ডারের রংটা কি হবে তা নির্ধারণ করতে পারি। বিভিন্ন কালার প্যালেটের সাহায্যে বর্ডারটা বিভিন্ন রঙের আমরা পরিবর্তন করতে পারি। সেলের চারদিকে বর্ডার দিব আমরা কিভাবে, না সেলগুলোকে সিলেক্ট করলাম, আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত সেলগুলোকে সিলেক্ট করলাম, গোটাটাই আমি যদি সিলেক্ট করি, এখান থেকে লাস্ট পর্যন্ত সেলগুলোকে সিলেক্ট করলাম, তারপরে আমরা হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপের এই যে বর্ডার অপশনের বর্ডার বাটন যেটা আছে, এখান থেকে বর্ডার দিতে পারি, অল বর্ডার।
অথবা আমরা রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব, এখান থেকে বর্ডার ট্যাবে গেলাম, এখানে লাইনের স্টাইলটা, বর্ডারের স্টাইলটা কেমন হবে এখান থেকে আমরা চুজ করলাম, প্রিসেটস কীরকম হবে, আউটলাইন থাকবে, ইনসাইড লাইন থাকবে, এগুলো করলাম। কালার যদি চুজ করি আমরা বর্ডার কালার কালো বা অন্য কালার যদি আমরা দিতে চাই কালার চুজ করলাম, তারপর ওকে, তাহলেই কিন্তু বর্ডার আমরা সেট করে নিতে পারি এইভাবে সেলের চাঁদে। এখন যদি আমরা পিন করি সবার কিন্তু বর্ডার আসবে অটোমেটিক্যালি। তো এইভাবে আমরা বর্ডার দিতে পারি। এটাই যদি বর্ডার দিয়ে এখান থেকেও দিতে পারি, ডাইরেক্ট বর্ডার দিলাম, সেলের বর্ডার এইভাবেও আমরা দিতে পারি, আমাদের পছন্দ মতো বিভিন্ন বর্ডার দিতে পারি। এই সেলটার একটু উইথ বড় আছে, আমরা যদি ছোট করে যদি বর্ডার দিতে চাই, রাইট ক্লিক, বর্ডার, এখান থেকে বর্ডারের যে কোনো ডট ডট বর্ডার দিলাম, কালার আমরা এখান থেকে রেড কালারটা নিলাম, আউটলাইন দিলাম, ওকে, তাহলে এইটার কিন্তু ডট ডট লাইনের বর্ডার হয়ে গেল লাল কালার। এইভাবে বিভিন্ন বর্ডার আমরা চুজ করতে পারি, বা আমরা এটাকে যদি ডট ডট কালারের ডট ডট সলিড লাইনও নিতে পারি, সলিড লাইন নিলাম, ফরম্যাট সেল, এখান থেকে সলিড লাইন, কালার কালো ব্ল্যাক নিলাম, আউটলাইন করলাম, ওকে। এখানে বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি এই বর্ডারের নিচের দিকটা না রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে এই নিচের বর্ডারটা তুলে দিতে পারি, এখান থেকে করলাম ওকে, তাহলে এর লাইনের নিচের বর্ডারটা থাকবে না। এরকম যদি উপরের বর্ডারটা আমরা না দরকার হয়, তাহলে উপরের বর্ডারটাও আমরা এখান থেকে তুলে দিতে পারি। এখানে প্রিভিউটা দেখতেও শুধু দু সাইডে বাম দিক ডান দিকে বর্ডার থাকবে। সেই রকমও বর্ডার কিন্তু আমরা করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী বর্ডারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এইভাবে যখন টেবিল আকারে ডাটা প্রকাশ করব তখন সাধারণত বর্ডার দিলে তবেই আমাদের দেখতে ভালো লাগবে। তখন আমরা কিন্তু এই ফরম্যাট সেলে গিয়ে যে সেলগুলোকে সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে বর্ডার ট্যাবে গেলাম, কি ধরনের বর্ডার দেবো এখান থেকে সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলাম, বর্ডারের কালার, যদি আউটসাইডের বর্ডার দিয়ে শুধু বা ভিতরের লাইনগুলো দিয়ে বললাম তাহলে আউটলাইন দিলাম, ইনসাইড হলে ইনসাইড, ওকে, তাহলে কিন্তু সেলগুলোর বর্ডার ওই কালারে চলে আসবে। এইভাবে আমরা যে কোনো সেলের কালার আমরা বর্ডার দিতে পারি। তারপর আছে ফিল ট্যাব। সেলের ভেতরের অংশ ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রং বা প্যাটার্ন দ্বারা পূর্ণ করতে গেলে এই ট্যাবগুলো ব্যবহৃত হয়। প্যাটার্ন ট্যাবের সাহায্যে এক বা একাধিক সেলকে বিভিন্ন রং বা প্যাটার্ন দ্বারা পূর্ণ করা যায়। এছাড়াও সেলের ভেতরের বিভিন্ন ফিল এফেক্ট দ্বারাও কিন্তু সেলগুলোকে পূর্ণ করা যায়। অর্থাৎ যদি সেলগুলোর ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দিতে, ধরলাম এই সেলটার আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে যাচ্ছি, তাহলে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখানে ফিল গেলাম, ফিল কালার এখান থেকে আমরা চুজ করলাম, যে ফিল কালার আমরা দিতে চাচ্ছি, ফিল কালার চুজ করলাম, প্যাটার্ন কালার, এখান থেকে যদি প্যাটার্ন কালার দিতে চাই প্যাটার্ন কালার, প্যাটার্ন স্টাইল চুজ করতে পারি, কি ধরনের প্যাটার্ন হবে এখান থেকে চুজ করলাম, এভাবে ওকে, তাহলে বর্ডারগুলো সরি ব্যাকগ্রাউন্ড কালার এবং তার প্যাটার্নটা চলে আসবে। যদি এইটা নিতে চাই সিলেক্ট করলাম, এইগুলো সিলেক্ট করলাম, তারপরে বর্ডার ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে যে কোনো কালার চুজ করলাম, তারপরে ফিল প্যাটার্ন যদি নিতে চাই প্যাটার্ন কালার, প্যাটার্নের কালারটা কেমন হবে, তারপর প্যাটার্ন স্টাইল কেমন হবে এখান থেকে চুজ করলাম। সবসময় যে প্যাটার্ন স্টাইল দিতে হবে তা নয়, তবে দিতে হবে। শুধু যদি কালার করতে চাই সিলেক্ট করলাম, এখান থেকে গেলাম ফরম্যাট সেল, ফিল, এখান থেকে যে ফিল কালারটা আমার দরকার দিলাম, ওকে, তাহলে শুধু অনলি ফিল কালার আমরা করে দিই। এইভাবে আমরা ফিল ট্যাব থেকে ভিতরের অংশটা, সেলের ভিতরের অংশ প্যাটার্ন দ্বারা, ফিল রং দ্বারা এবং প্যাটার্ন দ্বারা পূর্ণ করতে পারি। তারপর প্রোটেকশন, তথ্য সমন্বিত কোনো ওয়ার্কশিটে যে কোনো সেলের তথ্য ইচ্ছা অনুযায়ী পরিবর্তন এবং মুছে দেওয়া যায়। আমরা ইচ্ছা অনুযায়ী পরিবর্তনও করতে পারি, মুছে দিতে পারি। ভুলবশত বা ইচ্ছা অনুযায়ী সেলের কোনো ফর্মুলা বা তথ্য মুছে দিলে ওয়ার্কশিটের সমস্ত গণনারই কিন্তু ক্যালকুলেশন পরিবর্তন ঘটে যাবে। এই ধরনের সে যদি ভুলবশত আমাদের মুছে যায়, আগে থেকে আমরা ফর্মুলা লিখে রাখলাম বা ফাংশন লিখে রেখেছি, কিন্তু কোনো কারণে ভুলবশত যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু পুরো হিসেবটাই বদলে যাবে। সেই ধরনের পরিবর্তন বা সেই ধরনের অসুবিধা যাতে না দূর হয়, সেই যে অসুবিধা দূর করতে আমরা প্রোটেকশন ট্যাবের সাহায্যে এক বা একাধিক সেলের বা সেলকে প্রোটেক্ট করা যায়। তবে কোনো সেলকে প্রোটেক্ট করতে গেলে পূর্বে কিন্তু সেলকে যদি আমরা প্রোটেক্ট করতে যাই অবশ্যই ওয়ার্কশিটকে আগে প্রোটেকশন করতে হবে। অর্থাৎ আগে প্রোটেকশন করব সেলগুলোকে,
ওয়ার্কশিটকে, তবেই কিন্তু সেল প্রোটেকশন হবে। তো আমরা যদি দেখি এই পদ্ধতিটা, তো আমরা গেলাম এখান থেকে আমরা এই সেলটাকে ধরি আমরা এই সেলগুলোকে প্রোটেকশন করতে চাই, এখানে যে 50 এই লেখাগুলোকে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই 0.25, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো 0.35 হয়ে যাচ্ছে চেঞ্জ। কিন্তু আমি এটাকে যদি প্রোটেকশন করতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রথমে সিটটাকে আমি প্রোটেকশন করব। রাইট ক্লিক, আমরা সেলকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক, ফরম্যাট সেলে গেলাম, এখানে প্রোটেকশন, তারপরে এই যে লক, এই লকটা করলাম, লক করলে সেলটা প্রোটেক্ট হয়ে গেল। কিন্তু এখানে তবুও আমরা চেঞ্জ করতে পারবো, যেহেতু আমরা ওয়ার্কশিটকে প্রোটেক্ট করিনি। সেই জন্য আগে আমাকে ওয়ার্কশিট, এখানে আমি যদি লিখি 2.15, তাহলে কিন্তু লেখা হচ্ছে। কিন্তু আমরা যদি এখন আমরা যদি সেলটাকে প্রোটেক্ট করি, সেলটাকে প্রোটেক্ট করে দিলাম, এরপর ওয়ার্কশিটকে প্রোটেক্ট করি। আমি ওয়ার্কশিটকে প্রোটেক্ট, এই রিভিউ বাটনে যাব, এখানে প্রোটেক্ট শিট অপশন আছে, চেঞ্জেস কমান্ড গ্রুপে রিভিউ প্রোটেক্ট শিট। এখানে গিয়ে আমি একটা পাসওয়ার্ড দিতে হবে, যে নামে পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিলাম, কনফার্মেশনের জন্য আবার পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে সেটকে সিলেক্ট করলাম। এরপরে যদি কিন্তু আমি এখানে প্রোটেকশন দিতে যাই, তাহলে দেখাচ্ছে আমাকে কিন্তু সেল কিন্তু প্রোটেক্ট হয়ে গেল, আমি কোনো চেঞ্জ করতে পারবো না, সব চেঞ্জ হয়ে গেছে। যেগুলো সবগুলোই লক করা আছে, কোনো কিছুই আমি ডিলিট করলেও ডিলিট করতে পারবো না, অলরেডি প্রোটেকশন আছে। আমি যদি চেঞ্জ ধরি, এইগুলোও আমরা এখন প্রোটেকশন আছে বলে আমি চেঞ্জ করতে পারছি না, এগুলো সব লক করা আছে। তো আনলক করতে গেলে আগে সিটটাকে আনপ্রোটেক্ট করতে হবে। ওই রিভিউয়ে গেলাম, আনপ্রোটেক্ট সিট, এখানে যে পাসওয়ার্ড দিয়ে আমি লক সিটটাকে প্রোটেক্ট করেছিলাম, সেই পাসওয়ার্ডটাই আবার দিলাম। এরপর আমি এই সিটগুলোকে আনলক করে দিলাম, ফরম্যাট সেলে গেলাম, এখানে লক করা আছে, এটাকে লকটা আমরা চেকবক্সটাকে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে। তারপর আবার আমি সিটটাকে প্রোটেক্ট করলাম, ওই রিভিউ থেকে প্রোটেক্ট সিট, এখানে আমি সেই পাসওয়ার্ড দিয়ে আবার সিটটাকে প্রোটেক্ট করলাম, সেভ করে দিলাম। এখন কিন্তু আমি এই ডাটাগুলো চেঞ্জ করতে, এখানে যখনই ডিলিট করছি বা আমি এই সেলটাকে যখন ডাটা ডিলিট করছি বা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমি ডিলিট করতে পারছি না, কিন্তু এই ডাটাটাকে আমি পরিবর্তন করতে পারছি। দেখো এখানে যেহেতু আমি এটাকে আনপ্রোটেক্ট মানে সেলগুলোকে আনলক করে রেখেছি, সেই জন্য এই ডাটাটা আমি পরিবর্তন করতে পারছি। অর্থাৎ একটা সিটের গোটা সব ডাটাকেই লক করে রেখে দিলে কোনো ডাটাই চেঞ্জ হবে না, আবার কিছু কিছু সেলকে আমরা আনলক করে রেখে দিলাম, বাকি সেল যেগুলোতে ফর্মুলা বা ফাংশন লেখা থাকবে সেগুলোকে আমরা লক করে রেখে যদি সিটটাকে প্রোটেক্ট করে দিই, তাহলে কিন্তু এই যে ভুলবশত চেঞ্জেস হওয়া বা বাইরের কোনো কেউ এসে ফর্মুলাকে চেঞ্জ করে হিসাবে গড়মিল করে দেওয়া, এইটা কিন্তু কেউ করতে পারবে না। সেই জন্য আমরা এই প্রোটেকশন ট্যাব থেকে কিন্তু সেলগুলোকে প্রোটেক্ট করে নিতে পারি। আনপ্রোটেক্ট বা প্রোটেক্ট করলে আগে প্রথমে সিটটাকে আনপ্রোটেক্ট করতে হবে, তারপরে কিন্তু যা কিছু চেঞ্জ করার বা সেলগুলোকে আনপ্রোটেক্ট। আমি যদি এইটাই যদি সিলেক্ট করি, এখান থেকে যদি আনলক করি, তাহলে গেলাম এই প্রোটেকশন ট্যাবে, এখান থেকে লক করে দিলাম। লক করা থাকলে টিক মারা আছে মানে এটা লক হয়ে যাবে, অর্থাৎ সিট যদি প্রোটেক্ট করি তাহলে সেলগুলো প্রোটেক্ট হয়ে যাবে। আর আনলক করলে সিট প্রোটেক্ট করলেও কিন্তু এগুলো ডাটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে যদি আমি সিটটাকে চেঞ্জ করে প্রোটেক্ট করে দিই পাসওয়ার্ড দিয়ে, তো এই পাসওয়ার্ড কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের পাসওয়ার্ড মনে রাখতে হবে, কি পাসওয়ার্ড দিয়ে আমি সিটটাকে প্রোটেক্ট করছি সেটা আমাদের জানতে হবে। এটা আমি আনলক করলাম, এখানে কিন্তু আমি ডাটা চেঞ্জ করতে পারি, কিন্তু এই সেলটা যেহেতু আনলক করি, এখানে কিন্তু আমি ডাটা চেঞ্জ করতে পারবো, বা এই সেলের ডাটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, যেহেতু এগুলো লক করা আছে। এভাবে কোনো সিটের ডাটা আমরা কিন্তু প্রোটেক্ট করে রাখতে পারি, ফর্মুলা ভাঙা বা আমাদের বাইরের ব্যক্তি কেউ যেন না পরিবর্তন করে যায় ইচ্ছা অনুযায়ী, বা অনিচ্ছাকৃত নিজেরাও কাজ করতে গিয়ে যাতে না চেঞ্জ হয়, এইভাবে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।